আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন জানিয়েছে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে। দুই দেশের মধ্যে বন্দী বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসম্মুখে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 5 সদস্যের গুম সংক্রান্ত তদন্ত কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশে কখনো ইসলামী চরমপন্থা ফিরে আসবে না, শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে এমনটি জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গণঅভ্যুত্থানে তরুণদের পাশাপাশি তরুণীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচনের পর নিজের কাজে ফেরত যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। সামদানি প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। দ্য ইকোনমিস্টের 2024 সালের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্বৈরাচার শেখ হাসিনার পতন ও বাংলাদেশের নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে সাময়িকীটি। বর্ষসেরা খেতাব পাওয়ায় সরকার প্রধান হিসেবে সাক্ষাৎকার নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের। বর্ষসেরা দেশ হওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ছাত্ররা সত্যিকার অর্থেই একটি বড় পরিবর্তন ঘটিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দেশে ইসলামী চরমপন্থা ফিরে আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এদেশের উদ্যমী তরুণেরা ধর্মের বিষয়ে পক্ষপাতহীন। যোগ্যতার দিক দিয়ে বাংলাদেশের তরুণেরা কোনো অংশে কম নন উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া 3 জন তরুণকে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। তারা অসাধারণ কাজ করছেন। এছাড়া অভ্যুত্থানে তরুণীরাও সামনের কাতারে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান এমন প্রশ্নের জবাবে সবসময় সামাজিক ব্যবসার যে কাজ তিনি করেছেন তাতে ফিরে যেতে পারলে খুশি হবেন বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন সম্পন্ন করতে হয়। সামদানি প্রত্যয়, আরটিভি। মূল্যস্ফীতির তথ্য সরকার লুকাচ্ছে না বলেই বাজারে পণ্যের দাম বেশি মনে হচ্ছে। শেখ হাসিনা সরকার প্রকৃত মূল্যস্ফীতি তথ্য 8 থেকে 9% কমে দেখাতো। এসব কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে আর্থিক খাত গবেষণাধর্মী বই ব্যাংকিং অ্যালমনাকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, পুঁজিবাজারে অস্থিরতার পেছনে রেগুলেটরদের দোষ রয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। বাজারে নিত্যপণ্যের অতিদামে অতিষ্ঠ ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলো নানা পদক্ষেপেও দাম আসছে না ক্রেতাদের নাগালে। সিডাপে এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতির সঠিক চিত্রই প্রকাশ করছে সরকার। ইনফ্লেশন বেশি দেখছো, অন্য সমন্বয়দেরকে 9 করে দেওয়া হতো, 8 করে দেওয়া হতো, আমরা 11-12 যাই আছে। তো আমি ওই প্ল্যানিং মিনিস্ট্রির বলতে আমার কাছে যা আসছে হুবহু তাই পাবলিশ করতে বলেছি, এবং আমরা এগুলো কোনো কারচুপির ব্যাপার নেই। পুঁজিবাজার স্থিতিশীল না হওয়ার পেছনে নিয়ন্ত্রক সংস্থা ও প্লেয়ারদের ভূমিকা রয়েছে বলেও মনে করেন তিনি। জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে কিনলাম ওই কাগজ, কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে, এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীদের দায়ী করছি না, যারা প্লেয়ার ভেতরে যারা রেগুলেটর তাদের অনেক দোষ আছে। ডক্টর সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা দেখাতে নয়, দায়িত্ব নিয়ে এসেছে। শুধু অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়নের তথ্য বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ অনেক একটা বিশেষ, এই জন্য আমরা বলি না ডেটা ম্যানেজমেন্ট। ব্যবসায়ীদের এক জায়গায় থেকে সকল তথ্য সরবরাহ করতে জাতীয় সিঙ্গেল উইন্ডো তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তাদের যে ক্লিয়ারেন্স কোথায়, ট্যাক্স দিয়েছে কোথায়, এইগুলো যেন পাওয়া যায়। এইরকম ডেটা ম্যানেজমেন্ট, এইরকম যদি আপনার উইন্ডো থাকে সবাই। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম কমছে না জানিয়ে এতে জড়িতদের ধরতে অভিযান শুরু হবে বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশের কাজ নিয়ে বাহিনী লজ্জিত বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। মাহিন আরাফাতের রিপোর্ট। জনজীবনে বড় দুর্ভোগের কারণ নিত্যপণ্যের দাম। শুল্ক হ্রাস অভিযান সহ নানা উদ্যোগের পরও সহনীয় হয়নি বাজার দর। পণ্যের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ চাঁদাবাজি।
দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার জানান, চাঁদাবাজি ঠেকাতে কঠোর হচ্ছে পুলিশ, কাউকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। রাজধানী সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ রিকশা, ফুটপাতে হকার ও নিয়ম না মানার প্রবণতাকে দায়ী করেন ঢাকার পুলিশ কমিশনার। ফুটপাতে যিনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন, তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয়। এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন। দুপুরে সিলেট বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে। গত 15 বছরে আমরা দলীয় ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, এবং এটার জন্য আমরা অবশ্যই অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত। বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানান আইজিপি বাহারুল আলম। মাহিন আরাফাত, RTV, ঢাকা। দেশে এখনো চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজ ও দখলবাজ পরিবর্তন হয়েছে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার কুমিল্লার দেবিদ্বারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে। কেউ যেন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে সংঘাত লাগাতে না পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, সংখ্যালঘুরা এদেশে সবচেয়ে বেশি নিরাপদ বলেও এ সময় মন্তব্য করেন তিনি। চাঁদা কিন্তু ঠিকই নিচ্ছে, দখলের কিন্তু পরিবর্তন হয় নাই, কিন্তু দখলবাজদের পরিবর্তন হয়েছে। আমরা কি শুধু চাঁদাবাজের পরিবর্তন চাইছিলাম, নাকি চাঁদার একদম অপসারণ চাইছিলাম? চাঁদাই থাকবে না। আপনারা একটু সচেতন থাকবেন, কোন চাঁদাবাজ আমার জন্য ভিতরে না আসতে পারে, কোন দুর্নীতিবাজ যেন না আসতে পারে, কোন দখলবাজ যেন না আসতে পারে, কোন টেন্ডারবাজ যেন ভিতরে না আসতে পারে। সড়ক ও পরিবহন খাতে যে নৈরাজ্য চলছে তার সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার শীর্ষক সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি অভিযোগ করে নাহিদ ইসলাম তা বন্ধে গুরুত্ব দিয়ে দেখার হুঁশিয়ারি দেন। রাস্তার দুর্ঘটনা হলে সেটাকে আর দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড যে ভাবা হচ্ছে, বলা হচ্ছে যে একটা কাঠামোগত হত্যাকাণ্ড। আর কারণ এটা কাঠামোগত হত্যাকাণ্ড, একটা কারণ এটা প্রাতিষ্ঠানিক দুর্বলতার ফলে হচ্ছে। কাঠামোগত সংস্কারই প্রয়োজন এবং একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে। রাজনৈতিকভাবে দুর্নীতি এখানে বন্ধ করতে হবে এবং যে আমাদের যে ডেভেলপমেন্ট পলিসি, সেই ডেভেলপমেন্ট পলিসিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এই পুরা সড়কের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানটা সংস্কার করার জন্য। ব্রডকাস্ট সাংবাদিকদের ঝুঁকি, নিরাপত্তা ও সংকট নিয়ে সব পক্ষের মতামত নিয়ে গণমাধ্যম কমিশন চূড়ান্ত প্রতিবেদন দেবে জানিয়ে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করা হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার BGCর ৫ম সম্মেলনে কথা বলেন তিনি। এই সময় গণমাধ্যম ব্যক্তিত্ব শফিক রেহমান বলেন, গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকার কোনো বিকল্প নেই। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হলো। উদ্বোধনী পর্ব, নীতি অধিবেশন ও সাংগঠনিক অধিবেশন হয়। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো সরকারের অনিয়ম দুর্নীতি তুলে ধরা। কেন গণরোষের শিকার হয়েছিল, টেলিভিশন কেন্দ্রে কেন আগুন লাগবে, সেটা সরকারি এবং বেসরকারি দুই জায়গাতেই বিক্ষোভকারীরা কেন আগুন দেবেন, এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজে পেতে হবে। সাংবাদিকদের সেই ঐক্যটা ভেঙে গেছে মূলত দুটো কারণে।
একটা হচ্ছে রাজনৈতিক সুবিধাবাদ, অনেক প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক সুবিধা শুধুমাত্র নিজেদের জন্য নিশ্চয়তার ব্যবস্থা করি, অন্যদের জন্য করি না। অন্তত 32টা আইন আছে যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। দলীয় লেজুর বৃত্তি ছেড়ে শতভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করার তাগিদ দিলেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। আমি যদি আজকে কিছু না করতে পারি, আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে। বিদেশি নীতি নির্ধারকরা বলেন, তথ্য প্রবাহের অবাধ অধিকার রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষায় সব সাংবাদিক ও নাগরিকের ঐক্য জরুরি। পরিবর্তন হোক চিন্তা, সংস্কৃতি, নীতি ও কাঠামোগত সংস্কারে। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923-এর ধারা 3 ও 5, যা স্বাধীন দেশে প্রথমবারের মতো সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে ব্যবহৃত। ডিজিটাল নিরাপত্তা আইনের 25, 28, 39, 31, 32 এই ধারাগুলো বিপজ্জনক। পরবর্তীতে সাংবাদিকদের আন্দোলন, নাগরিক সমাজের চাপে তা বাতিল হয়ে সাইবার নিরাপত্তা আইন, সেটা আরেকটি দমনমূলক আইন। অন্তর্বর্তীকালীন সরকার এখন বিভিন্ন ক্ষেত্রে তারা সংস্কারের উদ্যোগ নিয়েছে। সংবাদকর্মী হিসেবে আমাদেরও সেই চাওয়াটি থাকবে, সম্প্রচার সাংবাদিকরা যেন একটি আইনি কাঠামো পায়। আমরা সাংবাদিকতাটাই করতে চাই, আমরা আমাদের এই পেশার মর্যাদা ফিরিয়ে আনতে চাই, ব্রডকাস্ট মিডিয়ায় পেশাদারিত্ব প্রতিষ্ঠা করতে চাই, আমরা স্বাধীন সাংবাদিকতা করতে চাই। মত প্রকাশের স্বাধীনতা, বেতন কাঠামো, পেশাগত ঝুঁকি সহ গণমাধ্যমের নানা সংকট ও চ্যালেঞ্জের কথা উঠে আসে সাংবাদিকদের বক্তব্যে। আতিকা রহমান, RTV, ঢাকা। যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজা কমিটি প্রধান নজরুল ইসলাম খান। আর ষড়যন্ত্র থামাতে সব জায়গা থেকে আওয়ামী দোসরদের অপসারণে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক বসে। এতে যোগ দেয় 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টি। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবির একটি অংশ পূরণ হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে আমরা মত বিনিময় করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সংস্কার নিয়ে মানুষের মাথা ব্যথা নেই। বাজার সিন্ডিকেট ভেঙে জনপ্রত্যাশা পূরণের আহ্বানও জানান আলাল। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারছেন না? কেন কালোবাজারি মজুতদারীদেরকে ধরতে পারছেন না? কেন বাংলাদেশের মানুষের সাহসের এবং বিশ্বাসের উপর ভিত্তি করে যে রায় আপনাদের পক্ষে দেওয়া হয়েছে, সেই রায়টার যথাযথ বাস্তবায়ন কেন করতে পারছেন না? এআর বাদল, RTV, ঢাকা। স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক AK আজাদ খান। শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ মিলনায়তনে স্বাস্থ্য সংস্কার কমিশনের মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি চিকিৎসকদের কমিশন রোধে সংস্কার প্রস্তাবে সুপারিশ করা হবে বলেও জানান। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা খাতের এই মতবিনিময় সভায় উঠে আসা অংশীজনদের প্রস্তাবনাগুলো পর্যালোচনা করার কথাও জানান তিনি। সভায় চিকিৎসক, মেডিকেল শিক্ষক, শিক্ষার্থী, নার্স, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য সংগঠন নেতারা স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের দাবি জানান। দেশের চিকিৎসকদের ব্যবহার ও অযত্নের কারণে রোগীরা বিদেশে যায় বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার নাজমুল হোসেন। তিনি বলেন, রোগীর প্রতি ডাক্তারদের সহমর্মিতা আরও বাড়াতে হবে। সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত চিকিৎসায় বিদেশমুখী প্রবণতা উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। ডাক্তার নাজমুল বলেন, আগামী মাসের মধ্যে দেশের 6টি হাসপাতালে হৃদরোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 141 জন। এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,29,000 জনে। অন্যদিকে একই সময় 3 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 561 জনে। সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত 3 জনের একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বাকি 2 জন খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা। নির্বাচকরা চাইলে তামিম সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে বিসিবিতে বছরের শেষ বোর্ড মিটিংয়ের পর সন্ধ্যায় এই কথা বলেন তিনি। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী দল ও নারী ক্রিকেটারদের বোনাস দেয়া সহ মিটিংয়ে আসন্ন বিপিএল নিয়েও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এ সময় জানান ফারুক আহমেদ। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। চলতি মাসের 30 তারিখেই মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর একাদশ আসর। তাই মিটিংয়ে টুর্নামেন্টের নানা দিক প্রাধান্য পেয়েছে বেশি। এছাড়া ফারুক আহমেদের নেতৃত্বে বর্তমান বোর্ড প্রায় 4 মাস পার করলেও পরিচালকদের মধ্যে দায়িত্ব বন্টন এখনো সম্পন্ন হয়নি। সেই বিষয়টিও ছিল মিটিংয়ের অন্যতম আলোচ্য বিষয়। স্ট্যান্ডিং কমিটিগুলো আমাদের এক একজনের 3-4টা করে কমিটি, সেটা আজকে আলোচনা হয়েছে। আমরা একটা তৈরি করেছি, বাট এটা যদি আরও কোনো ফিডব্যাক দিতে হয় সো তারা আমার ওই কমিটি নিয়ে আরও ফিডব্যাক এই সপ্তাহের মধ্যে চেষ্টা করবে দিয়ে দেওয়ার জন্য। এটা আমি অনেকবার বলেছি এই সপ্তাহ, বাট এটা হয়নি, বাট এবার কনফার্ম হবে। অপরদিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিম খেলবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান ছিলেন কৌশলী। আমি তো একটা কথা বলে দিলাম যে যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে হি ইজ ডেফিনেটলি অ্যাভেলেবল ফর সিলেকশন। আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে প্লেয়ারের সাথে পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার। তবে শান্ত লিটনদের পাশাপাশি বিসিবি যে এখন জ্যোতি মুর্শিদাদের বিষয়েও গুরুত্ব দিয়ে দেখছে তা স্পষ্ট সভাপতির কথায়। মেয়েদের ক্রিকেটটাকে আমাদের একটা প্রায়োরিটির আছে। এটাতে আমাদের যত জিনিসগুলো করা যায়, ফ্যাসিলিটি থেকে শুরু করে মানে স্যালারি ইনক্রিজ, এগুলো সবই আমরা আজকে আলোচনা করেছি। হয়তো বা নতুন বছরে আরও কিছু স্যালারি ইনক্রিজ হবে। এছাড়া মিটিংয়ে সম্প্রতি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ীদের প্রত্যেককে 3 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রত্যেক প্লেয়ার অফিসিয়াল যারা আছে পুরো ফুল স্কোয়াডকে পার পারসন 3 লাখ টাকা করে আমরা প্রাইজ মানি অ্যানাউন্স করেছি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।